তোমার মুখের দিকে আজ আর তাকানো যায় না বর্ণমালা। এই যে আক্ষেপ করেছেন কবি, কেন? ভাষা বিকৃতি, বানান বিকৃতি, আমাদের চারদিকে যেন একটা উৎসব চলছে। এগুলি চলছে ভাষার মাস। আমরা এই নিয়ে আজকে কথা বলবো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনসুর, আপনাকে স্বাগত। পাশে আছেন কবি, লেখক এবং টেলিভিশন উপস্থাপক অদরা জাহান, আপনাকেও স্বাগত। আমাদের প্রথম প্রশ্ন, আমরা যে এই যে শুরু করলাম দক্ষিণ বর্ণমালা, ভাষার উচ্চারণ বিকৃতি, ভাষার লেখ্যরূপে বিকৃতি, এই যে জায়গায় বিকৃতির মূলেটি আসলে কি, কেন বিকৃতি ঘটে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যে কবিতার অংশ আপনি পড়লেন বা বললেন শামসুর রহমানের লেখা কবিতা, এবং 52 কবিতা, এর প্রেক্ষাপট কিন্তু 69। এবং তার একটা কার্যকারণও ছিল যে তখন জাতীয়তাবাদী যে চেতনা, সেটা একটা স্ফুরণ ঘটে এবং একটা আমরা বলি যে চরম একটি পর্যায়ে গিয়ে পৌঁছায়। ফলে এই কবিতার ব্যঞ্জনা আমরা কেবলমাত্র ভাষা বিকৃতি বা আমাদের উচ্চারণ বা বানান বিকৃতির মাধ্যমে আমরা এটাকে মেলাতে পারবো না। আমি বলছি ওই কবিতার ব্যঞ্জনা কিন্তু 52কে গ্রহণ করে স্বাধিকারের যে আন্দোলন, তার একটা স্ফুরণ। আর ভাষার ক্ষেত্রে আমরা বলে থাকি আসলে বিকৃতি বলতে আমরা যা বোঝাই আসলে তা কিন্তু নয়। কারণ ভাষা ব্যবহারকারী ভাষা বদলের সাথে সাথে নানা রকম বৈচিত্র্যপূর্ণ তার প্রয়োগ দেখা যায়, একই সঙ্গে মুখের কথায়, একই সঙ্গে লেখার কথায়। কোনোটিই কিন্তু প্রামাণ্য বা স্থির প্রামাণ্য নয়, অর্থাৎ সময়ের সাথে সাথে বদলাতে থাকে। এখন প্রশ্ন হলো, যেমন সহজেই আমরা বলতে পারি যে অনেকেই বলেন যে বানান ভুল করে কেন এত, এখানে ওখানে বিভিন্ন লেখায়। আমরা বলতে চাই যে বানানের কিন্তু রূপ দুইটা, একটা হলো প্রচলিত রূপ, আরেকটা হলো যেটাকে আমরা আপাতভাবে ভুল বলে থাকি, সেটা সব ক্ষেত্রে ভুল নাও হতে পারে। যেমন ধরা যাক কান বানানে কেউ যদি মূর্ধন্য ন দিয়ে লেখে, আমরা কি ভুল বলবো? না, বলতে হবে এটা অপ্রচলিত বানান, এক সময় ছিল। আর এখন আমরা লিখছি কান দন্তন্য দিয়ে, এটা পরবর্তী সময়ে পরিবর্তিত বানান, যেটা বর্তমানে প্রচলিত আছে। ফলে কেউ যদি কান বানানে মূর্ধন্য ন লেখে, এটাকে আসলে ভুল বলা ঠিক না। আমরা বানানের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় বলা যে বানানের একটি রূপ হলো প্রামাণ্য রূপ বা আদর্শ রূপ বা প্রমিত রূপ। আমরা বলতে পারি এটা হলো প্রমিত বানান, এটা আসলে খুব সব ঝামেলা কেটে যায়। আর শুধু এই যে কানের উদাহরণ দিলাম তাই নয়, হাল আমলে ঈদ বানান নিয়ে তর্ক শুরু হয়েছে, বা গরু বানানে ওকার আমরা ব্যবহার করব কিনা তর্ক শুরু হয়েছে। তাহলে কি আমরা বলবো যে আগে আমরা ভুল বানানে লিখতাম? ওই যে বললাম, বানানের ক্ষেত্রে ভুল বলা ঠিক না, বলা উচিত যে প্রমিত রূপ এটা আগে হয়তো প্রচলিত ছিল। গরু বানানে যেমন অনেক আগে ওকার ছিল, যখন আমরা বইপত্র পড়েছি। আমারও জিজ্ঞাসা, এবং দর্শকের নিশ্চয়ই এইটা একমত হবেন, যে আগে যেটা ছিল সেটা সংস্কার করে নতুন জটিল আকার কেন ধারণ করলেন ব্যাকরণবিদরা? আসলে এটা আপনি যৌক্তিক কথা বলেছেন যে প্রচলনকে যদি আমরা বাধা না দেই বানানের ক্ষেত্রে, তাহলে কোনোই সংকট হয় না। কারণ বানান কিন্তু কোনো সূত্র দিয়ে আসলে চলে না। বাজারের যে বানানের বইগুলো, সেগুলো সংকটও তৈরি করছে। আসলে বানান যখন আমরা সকাল লিখি দন্ত স দিয়ে, তখন কিন্তু আমরা সূত্র দিয়ে পড়ি না যে কোন স হবে। অর্থাৎ এটা আমাদের ভাষা ব্যবহারকারী যে বানানটি দেখছে, সেই বানানে তিনি লিখছেন। অর্থাৎ সূত্র দিয়ে যখনই আমরা আটকাতে যাব, তখনই সমস্যা হবে। আর বানানকে যখনই আমরা অন্য রকম রূপ দিতে চাইব বা চেহারা দিতে চাইব, তখনই কিন্তু সংকট, দ্বিধা এবং তর্ক শুরু হবে। এই কারণে বানানের সেই রূপটিই ভালো, যা চলছে তাকে চলতে দাও, একে নিয়ম দিয়ে আটকানোর দরকার নাই। অনেকে বলতে পারেন যে বাংলা একাডেমি বা কলকাতা বিশ্ববিদ্যালয় যে বানানের নিয়ম প্রণয়ন করেছিল, তাহলে কি তাদের এই উদ্যোগটা ভুল? তারা কিন্তু নিয়ম প্রণয়ন করেনি, সাধারণ ব্যবহারকারী মনে করেন নিয়ম প্রণয়ন করেছিল। তাদের নিয়ম বা যুক্তিটা এটাই ছিল, বানানের একাধিক বানান বর্জন করতে হবে, শৃঙ্খলায় নিয়ে আসা। ঠিক এইটাই, যে আমরা একাধিক বানান রাখবো না। আমাদের মধ্যে যে নানান রকমের যে কথা রয়েছে, বানান যেভাবে খুশি বানান, এই যে একটা ব্যাপারটা রয়েছে, আমি ইচ্ছা করলে রস্বইকার দিয়ে লিখবো, দন্তস্ব দিয়ে লিখবো, মূর্ধন্যস্ব দিয়ে লিখবো, এই ধরনের সংকট থেকে অতিক্রমের উপায়টা কি তাহলে? দেখুন, আপনি একটি শব্দ উচ্চারণ করলেন দুই রকম অর্থে, যে বানান ইচ্ছা মতো বানান। তা দেখুন, একটা শব্দে দুই রকম অর্থ চলে, অথচ দেখুন যারা ভাষা নিয়ে কথা বলছে তারা এই ব্যাপারটাই মানতে চান না। যেমন বলছেন যে হল বানানে আমরা ওকার দিব না, হলো বানানে আমরা ওকার ব্যবহার করব পার্থক্য করার জন্য।
আমি বলছি না কোনটা আমরা ব্যবহার করব, বাংলা একাডেমির অভিধানের শেষে ক্রিয়াপদেরও একটা প্রমিত রূপ দেয়া আছে। ফলে হলো বানানে যদি আমরা ওকার নাই দেই, ধরা যাক আমরা দেব না, তাতে কোনো সংকট হয় না, কারণ একই বানানে শব্দের দুটি কেন আরও বেশি রূপও পাওয়া সম্ভব। ফলে আমাদের আসলে যে বানান নিয়ে এত চিন্তা করার দরকার নাই। আমি বলবো যে ভাষা ব্যবহারকারীর সবচেয়ে বেশি দরকার তার আসলে যে লিখন দক্ষতা তৈরি হওয়া, সেটা বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বাহ, চমৎকার। অধরা জাহান, আপনি টেলিভিশনে উপস্থাপনা করেন, সেখানে শুদ্ধ উচ্চারণ, প্রমিত উচ্চারণ এবং বানানের ব্যাপার রয়েছে। যদি আমরা ভুল বানানে লিখে দেই, আপনার উচ্চারণ কিন্তু ভুল হবে। আমরা অটো স্ক্রিপ্টে দেখি অনেক সময় টেলিভিশনে ভুল তথ্য আসে, ভুল বানান, বিভ্রাট করা শব্দ আসে। তখন কিন্তু একজন উপস্থাপককে এটা শুধরে সংশোধন করে পাঠ করতে হয়। এই বিষয়টা যদি আপনি আলোকপাত করেন, কি করে এটা আপনি সংশোধন করেন? থ্যাংক ইউ সো মাচ। আপনাকে শুরুতে চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমার পদার্পণ তো নতুন কুড়ি থেকে ছিল, শিশু শিল্পী হিসেবে আমি যাত্রা শুরু হয়েছিল 2004 সালে বিটিভি থেকে। তো সেই থেকে যদি এখন পর্যন্ত কাউন্ট করি, আমি 2 দশকের কাছাকাছি আমি টেলিভিশনে কাজ করছি। আজকালকার সময় এই বানান নিয়ে অনেক প্রবলেম হয়, এবং সম্মান রেখে বলছি যারা প্রডিউস করেন ওনারা আসলে এই ব্যাপারটা খুব করে খেয়াল করেন না। স্ক্রিপ্টে অনেক রকম অনেক কিছু ভুলভাল লিখে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা যারা আসলে একটু ভাষা নিয়ে কাজ করি, আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণকে নিয়ে আমরা একটু ঘাঁটি, আমরা হয়তো বুঝে ফেলি বা বুঝতে পারি যে কোন জায়গাটাকে আমাকে কীভাবে বলতে হবে। কিন্তু আমার এই প্রজন্মে এসে আমি যদি বলি যে প্রতি 10 জনের 8 জন প্রেজেন্টার এই ব্যাপারটা খেয়াল করে না। কাগজে যেমন করে লেখা থাকে ঠিক তারা সেভাবে ডেলিভারি করছে। আবার কারো কারো অতটুকুন বোধের জায়গা নেই যে র আর রের মধ্যে পার্থক্য কী, তারা তাদের মতন করে বলছে, প্রডিউসারও সেটা নিয়ে কোনো কথা বলছে না। বাট যারা আমরা ভাষা বুঝি আমাদের কানে খুব লাগে এটা। তো আমার ক্ষেত্রে যখন এই ব্যাপারটা আসে, সেটা আমি আমার মতন করে ম্যানেজ করে নিতে পারি। আর আমার সব থেকে বড় আমি বলবো যে গুণ আমি বলতে পারি যে আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে কাজ করি না। আমি যতটা পারি স্ক্রিপ্টকে অ্যাভয়েড করে আমি কাজ করবার চেষ্টা করি। আমার গেস্ট হয়ে যিনি আসেন, যে সাবজেক্টে আমি কাজ করি, মিনিমাম 2 থেকে 3 দিন আগ পর্যন্ত আমি তাকে নিয়ে একটা স্টাডি করবার চেষ্টা করি, যাতে কোনো কাগজ আমাকে ধরতে না হয়। তো যখন আমি দেখে কিছু বলতে যাব, দেখা জিনিস কিন্তু অনেক ভুল হয়। আর আমি যখন ভেতর থেকে রপ্ত করে একটা কিছু ডেলিভারি করব, সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার মতন করে প্রপার জিনিসটা প্রেজেন্ট করতে পারছি। নতুন মলাটের ঘ্রাণ বইমেলায় আপনার এরকম একটা গ্রন্থ এসছে, জি। কি নাম? আমার এবছর যে বইটি এসেছে এটা আমার 5ম বই, 3য় উপন্যাস। বইয়ের নাম নোনাশরীর। এটা উপন্যাস? উপন্যাস। এর ভেতরে কি আছে এর গল্পের মধ্যে? চলনটা কেমন? নোনাশরীর হচ্ছে আমাদের চলমান জীবনধারায় প্রত্যেকটি পরিবারে বড় ভাই বড় বোনদের কী অবদান থাকে, এই ব্যাপারটি তুলে আনা হয়েছে যে একটি বড় সন্তান পরিবারের জন্য কতটুকু স্যাক্রিফাইস করে। ছেলেদের কথা যদি বলা হয়, একটি ছেলে অনেক সময় দেখা যায় যে ছোট ভাই বোন বাবা মাকে দেখতে দেখতে কারো কারো ক্যারিয়ার করতে করতে তার সেকেন্ড লাইফে ঢুকতেই তার জীবনটা পেরিয়ে যায়। আবার অনেক মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এমনটা ঘটে যে মেয়েরা খুব ফ্যামিলি ওরিয়েন্টেড হয় এবং ফ্যামিলিকে খুব লাভ করে। তো আমার নোনাশরীর উপন্যাসের প্রধান চরিত্রের নাম নোরা। নোরারা হচ্ছে 3 বোন 1 ভাই। তো 3 বোনের মধ্যে নোরা বড়, আর ভাইটা হলো সবার বড়। তো যে কোনো একটি কারণে ভাই অ্যাক্সিডেন্ট করে, এবং এটা 80% সত্য ঘটনা অবলম্বনে আমার এই উপন্যাসটি। তো সেই ক্ষেত্রে ভাই যখন অ্যাক্সিডেন্ট করে সে ঘরে বসে যায়। ইন দ্য মিন টাইম 2 বছর 3 বছরের মতো পার হয়ে যায়। নোরার যার সাথে বিয়ে ঠিক হয়, নোরার বিয়ের দিনে নোরার বাবা স্ট্রোক করে, এবং স্ট্রোক করে উনি স্পট ডেথ হয় একটা রুমের মধ্যে। তখন নোরার মনে হয় যে ভাই অসুস্থ, বাবা চলে গেল, বাবা স্কুল টিচার ছিলেন, এখন যদি আমি বিয়ে করে আরেকটা ঘরে চলে যাই, টোটাল ফ্যামিলিটাকে কে দেখবে? এই বইটাকে আপনি নিয়ে আসছেন? আমি নিয়ে আমার দর্শকদের জন্য একটু প্রচ্ছদ দেখাবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের দর্শক বাকি অংশ আপনারা বই পাঠ করে এটা ভেতরে পড়ে নেবেন। তারিক মঞ্জুর, আমাদের এই যে পাঠ্যাভ্যাস একটা বড় জায়গা, আবার পাঠ্যক্রম আমাদের শিশুদের যে মনন গঠনের ক্ষেত্রে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটা বিশাল জায়গা আমাদের তৈরি করার জায়গা, মনন তৈরি করা শিশুদের। এই জায়গাটা পাঠ্যক্রম কি করে একজন শিক্ষার্থীকে লেখনী এবং লেখক তৈরি করার ক্ষেত্রে অথবা পাঠক তৈরি করার ক্ষেত্রে সাহায্য করে? না, এটা আসলে একেবারেই যায় না। যেমন একজন লেখক হয়ে ওঠা, সেটা কিন্তু কোনো কারিকুলামে আসলে সম্ভব না, বা কোনো শিক্ষাক্রমও সেটা পারবে না। আমরা যেটা বলে থাকি যে শিক্ষার্থীর যে মেধা সেটা নানাভাবে স্ফুরিত হয়। তা আমরা সাহিত্যের কথা যখন বলবো, সেখান থেকে আমরা চাই অন্তত 2টা বিকাশ। একটা হলো তার ভাষা দক্ষতা, আর একটা হলো সাহিত্যের দক্ষতা। তো এই 2টা দক্ষতাই আমাদের যে প্রচলিত যে শিক্ষাক্রম সেটা কিন্তু দিতে পারছে না।
যেমন আমরা যে উপন্যাসের কাহিনী শুনলাম, এই উপন্যাস কিন্তু যারা বাংলা সাহিত্য করেন অনেকে বলতে পারেন, আমরা বলতে পারি এটা ভালো উপন্যাস হয়নি, এটার ভাষাটাই দেখব, কিন্তু ব্যাপারটা তা নয়। এই উপন্যাসের মধ্যেও কিন্তু দেখুন ধরা পড়ছে একটা সময়, একটা সমাজ, একটা মানুষের জীবন। আমরা যখন চর্যাপদের কথা বলি সেখানে ভাষাগত দিক একটা আছে, কিন্তু একই সঙ্গে সেই নমুনার ভিতর দিয়ে কিন্তু আমরা তখনকার সময় এবং সমাজকে আমরা বুঝতে পারি। আমাদের শিক্ষাক্রমে এটা একেবারেই গুরুত্ব দেওয়া দরকার, বা জোর গুরুত্ব দেওয়া দরকার। আমি বলবো যে তার লেখার যে সক্ষমতা সেটা যাতে বাড়ে, এবং একই সঙ্গে তার যে চিন্তা করার ক্ষমতা, অর্থাৎ সেটার যে প্রকাশ ঘটবে, তার সাহিত্য, শুধু সাহিত্য নয়, লেখার নানা রকম রূপ আছে, সেইগুলোর যাতে তার যথাযথ প্রকাশ ঘটে, সেইটা আমরা বলবো এটা আমাদের আসলে পাঠ্যপুস্তকের এটা একটা ব্যর্থতা আছে। আরেকটা ব্যাপার যেটা ভাষার দিক আমরা বলছিলাম, যে বানান নিয়ে কথা বলছিলাম একটু আগে, কিন্তু ভাষা বলতে তো কেবল বানান নয়। ধরা যাক একটা বাক্য, সেই বাক্যটাকে ভেঙে দুই বাক্যে করা যায়, বা একটা ছোট বাক্যকে বা কয়েকটা ছোট বাক্যকে আমরা জোড়া দিয়ে একটা বড় বাক্য বানাতে পারি। শুধু তাই নয়, বাক্যের সাথে বাক্যের একটা পরম্পরা থাকে, একটা পরিচ্ছেদের সাথে আরেকটা পরিচ্ছেদের পরম্পরা থাকে। তো এইগুলো কিন্তু আমরা বিবেচনায় নিই না, বা একটা বিষয়কে, প্রসঙ্গকে কি করে উপস্থাপন করতে হবে, এটা কিন্তু আমাদের পাঠ্যপুস্তক সেই শেখানোটা শেখাতে পারে না। তা বিশ্ববিদ্যালয়ে যেই ভাষা এবং সাহিত্য বিভাগগুলি রয়েছে তারা কতটুকু এই ক্ষেত্রে অবদান রাখছে? এখানেও ব্যর্থতা আছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পাঠ্যক্রম তৈরি করে না। আগে দরকার ছিল লক্ষ্য তৈরি করা। আমাদের লক্ষ্যটা কেমন হয়ে গেছে? আমরা রবীন্দ্রনাথ শেখাবো, নজরুল শেখাবো, অমুক অমুক লেখক শেখাবো, এটা আমাদের লক্ষ্য। লক্ষ্য এটা হওয়া উচিত না। সাহিত্যের একটা বড় একটা জায়গা আছে, এই পরিসরে তার বিস্তার থাকবে। কিন্তু খেয়াল করুন, বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তার ছন্দজ্ঞান কিন্তু নেই। কবিতা তিনি লিখবেন না, কিন্তু তার তো ছন্দজ্ঞান তৈরি হবে, এটা থাকে না। তিনি কবিতা পড়ে তো বুঝবেন, যে কোনো ধরনের কবিতা, সেই কবিতার ব্যাখ্যাও আপনাকে বুঝিয়ে দিতে পারবেন না। তিনি ভালো গদ্য লিখতে পারবেন না। আমরা বলি যে ইন্ডাস্ট্রির সাথে একটা সংযোগ লাগে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের, যে কোনো ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রেও লাগবে, তার কর্মক্ষেত্রেও লাগবে। কিন্তু এই যে টেলিভিশন চ্যানেলগুলোতে যেগুলো বলছিলেন যে অনেক বানান ভুল আমরা দেখতে পাই, হ্যাঁ, দেখতে পেলেও যিনি প্রেজেন্টার বা উপস্থাপক, তার জন্য কিন্তু সংকট অবশ্য নয়, কারণ বানানটা হলো চোখের ব্যাপার, ফলে বলার ক্ষেত্রে সংকট হয় না। কিন্তু যখন তিনি দেখছেন, তার পড়তে গিয়েও কিন্তু একটা দ্বিধা তৈরি হয়, হোঁচট খাচ্ছেন। আমাদের পত্রিকা অফিসে, আমাদের সংবাদ মিডিয়াতে, বিভিন্ন মাধ্যমে আমাদের ভাষা ব্যবহারের সুযোগটা রয়েছে, ভাষা ছাড়া তো যোগাযোগটা হচ্ছে না। আমি এখানে আরেকটা জায়গায় যোগ করতে চাই, আমাদের যে এই ভাষা, একটা তো আমরা ব্যাকরণিকগতভাবে দেখছি, প্রযুক্তিগতভাবে যে যখন এটা উপস্থাপন হচ্ছে সেখানে সফটওয়্যারের ব্যাপার রয়েছে। এই যে আমাদের ভাষাকে, এই অব্র যেমন এবার 21শে পদক পেল, আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই দলগত দলকে আমরা অভিনন্দন জানাই, মেহেদী এবং তার দলগত সবাইকে। এই যে উৎকর্ষতার জায়গাতে আমরা খামতে দেখছি যে ফন্ট ভেঙে যায়, শব্দ তৈরি, যুক্তবর্ণ সমস্যা রয়েছে, আমাদের রফলার সমস্যা থেকে যায়। এখান থেকে উত্তরণের সরকার নানানমুখী চেষ্টা করেছে, কিন্তু আমরা দেখেছি বারবারই এটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এখানে উত্তরের উপায়টা কি? হ্যাঁ, এটা দারুণ কথা বলেছেন। আসলে সময়ের সাথে সাথে প্রযুক্তির যে অগ্রগতি, তাকে আমাদের ব্যবহার করতেই হবে। আমি বানানের প্রসঙ্গটা নিয়ে তারপরে আপনার এখানে আসি, যে বানান, দেখুন, বানান নিয়ে এত চিন্তা করছি, যদি আমাদের সফটওয়্যার যদি আমাদেরকে বলে দেয় বানান ভুল, তাহলে তো বানান নিয়ে কোনো সংকটই থাকে না। এত চিন্তা করছি কেন? আমরা যখন লিখছি বা টাইপ করছি, আমাকে সফটওয়্যারই বলে দিচ্ছে এই বানানটি আপনি দেখুন, এটি ভুল হতে পারে। এমনকি একাধিক অর্থ থাকতে পারে একটা শব্দের, যে কারণে বানান বৈচিত্র্যও তৈরি হতে পারে। সফটওয়্যার আস্তে আস্তে সেই উন্নতি অবশ্যই ঘটবে, আমরা আশা করি। এখন খেয়াল করুন, ফন্ট ভাঙার কথা বলছেন। এমনকি অনেকের আমাদের ধারণা যে যুক্তবর্ণের যে অস্বচ্ছ রূপ আর স্বচ্ছ রূপ, যে চঞ্চল লেখার ক্ষেত্রেই ইউএইচ যখন আমরা লিখি, পরিষ্কার করেও লিখতে পারি, পুরাতন রূপেও আমরা লিখতে পারি। অনেকে মনে করেন দুটি বুঝি ভিন্ন বানান। না, মোটেই ভিন্ন বানান নয়, এটি ফন্টগত ব্যাপার। তো এই ফন্ট নিয়ে যারা কাজ করবেন, তাকে শুধু টেকনিক্যাল ব্যাপার জানলে হবে না, ভাষাও জানতে হবে। ফলে দুই ধরনের লোক নিয়ে আসলে কাজ করা দরকার। তাহলে এই ফন্টগত যে আমাদের ধারণা, আমাদের পাঠ্যপুস্তকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা যুক্তবর্ণ স্বচ্ছ করে দেই, এবং পরবর্তী পর্যায়ে কিন্তু যুক্তবর্ণগুলো আর স্বচ্ছ থাকে না। আমি মনে করি পড়ার ক্ষেত্রে শিক্ষার্থীর সমস্যা হয় না আসলে, কারণ সে শুধু একটা যুক্তবর্ণ পড়ে না, সাথে শব্দ এবং বাক্য আর অনেক কিছু পড়ে, ফলে সংকট তৈরি হয় না, সে চিনে ফেলে আস্তে আস্তে। কিন্তু আমাদের প্রযুক্তিতে আমাদের যে বর্ণ তৈরির ক্ষেত্রে এইগুলো বিবেচনায় নেওয়া দরকার। শুধু তাই নয়, আমাদের এমন অভিধান আমরা তৈরি করতে পারিনি যা কিনা আমরা সফটওয়্যারের মাধ্যমে ক্লিক করেই
আমরা তার উচ্চারণ শুনতে পাবো। ফলে আমাদের কিন্তু উচ্চারণ অভিধান দেখে বা বানান অভিধান দেখে আমরা উচ্চারণ শিখতে পারবো না। যেটি বলছিলেন যে উপস্থাপিকা, যে উনি টেলিভিশনে কাজ করতে গিয়ে দেখেছেন যে উচ্চারণে নানা রকম ত্রুটি করে তারা, তো এটা এড়ানোর জন্য তো সহজ উপায় শোনা। ডিজিটাল বাংলাদেশের যে একটা পরিভাষা আমরা ব্যবহার করলাম, এই ভাষায় যদি দুর্বল থাকে তাহলে এই আক্ষরিক করতে কি আমরা এগুলিকে ডিজিটাল করতে পেরেছিলাম? মানে সেই দুর্বলতা তো নানা মাত্রায় আছে, আমাদের ভাষার দুর্বলতা কিন্তু নয়। আপনি খেয়াল করবেন ভাষা প্রযুক্তি, হ্যাঁ, প্রযুক্তির দুর্বলতা আছে। আমাদের ভাষার যে সক্ষমতা আছে এটা তো অবশ্যই মানে বিশাল শক্তি নিয়ে সে টিকে রয়েছে। এত বছরের ঔপনিবেশিক শাসন, তারপরেও বাংলা ভাষার কিন্তু কোনো মর্যাদাহানি হয়নি। কিন্তু প্রযুক্তিগত যে ব্যাপারগুলো আমরা দাবি করেছি, অনেক সময় হয় কি উচ্চ আকাঙ্ক্ষা আমাদেরকে এগিয়ে দেয়। তা আমাদের উচ্চ আকাঙ্ক্ষা ছিল, তো সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কিছু কাজ সরকারি বেসরকারি পর্যায়ে একেবারে হয়নি তা নয়, আরো কাজ করার সুযোগ কাজ রয়েছে। হচ্ছে, কিন্তু এগুলো নিয়ে আরো কাজ করার সুযোগ রয়েছে। অধরা জাহান, আপনার আরো দুটো উপন্যাস রয়েছে, কাগজের পুরুষ এবং মুহূর্তরা জানে। এই দুটো কবে কবে লিখলেন এই দুটো? কাগজের পুরুষ লেখা হয়েছে 2022, আর গত বছর লেখা হয়েছে মুহূর্তরা জানে, আর এই বছর ননাসুরের। এই বছর। এর আগে আপনি কবিতা লিখেছেন, কবিতা দিয়ে আপনার শুরু হয়েছিল। কবিতা দিয়ে শুরু। এই দুটা যদি আপনার কবিতার গ্রন্থের নাম নীল পেয়ালার বিষ, এবার তবে থাক, অসাধারণ নামকরণ। আমরা স্পেসিফিক্যালি নীল পেয়ালার বিষ এটা সম্পর্কে জানতে চাই। নীল পেয়ালার বিষ বইটি হচ্ছে আমার সন্তানের মতো। প্রথম সন্তান হলে একজন মায়ের যেমন অনুভূতি হয়, এই বইটি আমার ঠিক তেমন অনুভূতির মলাটে মোড়ানো একটি বই। আমি 10 বছর সময় নিয়েছি এই বইটি করবার জন্য। আমি কবিতা লিখি যখন আমি স্কুলে পড়ি, তখন থেকে আমার কবিতা নিজে লিখে নিজে আমি বিভিন্ন প্রোগ্রামে পড়তাম। কলেজে আমি নিজে লেখা নিজে পড়তাম। মানে কবিদের কবিতা খুব কমই মঞ্চে পড়া হয়েছে, কিন্তু আমি প্রচুর শিখেছি সেই কবিতাগুলো, কিন্তু আমি পড়ে গেছি আমার লেখাগুলো। তো সেই ছোট থেকে বড়বেলা অবধি আসা পর্যন্ত আমার যে জার্নিটা এই লেখালেখির সাথে, এই টোটাল জার্নির 10 থেকে 11 বছরের যতগুলো লেখা ছিল, সেখান থেকে সিলেক্ট করে আমার নীল পেয়ালার বিষটা করা হয়েছে। আপনি কি এখান থেকে কোনো কবিতা পড়বেন? পড়তে পারি। কবিতাটির নাম মালতী, আমার ভীষণ পছন্দের একটি লেখা এটি। মেয়েটির নাম মালতী, সবসময় সে পাখি হতে চাইতো, তাই আকাশ তার অলিন্দের একাংশ ফাঁকা রাখত মালতী নামের পাখিটা উড়বে বলে। কিছুদিন এবেলা ওবেলা ইচ্ছে মতো উড়াউড়ির পর মালতী বলে তার একটি গাছ চাই, একান্ত ব্যক্তিগত গাছ, যে গাছের শেকড় ডালপালা এমনকি ছায়াও তার, জীবনের যা কিছুই হোক না কেন সে যেন সে গাছকে আগলেই বাঁচতে পারে। তারপর দূর্বা গাছ থেকে বট সবাই তার অপেক্ষায়। মালতী ঝাউবনের ঝাউপাতা থেকে কারো স্পর্শে লজ্জায় নেতিয়ে যাওয়া লজ্জাপতি, সবাইকে ছুঁয়ে ছেনে কোড়ালো অরণ্য বিষাদ। তারপর হাঁটতে হাঁটতে একদিন পৌঁছে গেল গুলমলতা বেয়ে মাটিতে আছড়ে পড়া পাহাড়ি ঝর্ণার কাছে। হঠাৎই মনে পড়ল মালতীর, তারও ছোট বড় অনেক পাহাড় ছিল। জীবনের নানান বাঁকে সেও কোনো না কোনো পাহাড়ের জন্য স্রোতস্বিনী নদী হতো, কখনো বা শান্ত দেখি। নদী আর নারীর ঝঙ্কার, উচ্ছ্বাস কিংবা নীরবতায় কখনো কোনো পাপ থাকে না। হঠাৎ ঝর্ণা জানতে চাইল, তোমার চোখ জোড়া ভেজা কেন? মালতী হেসে বলে, কই ভেজা না তো, যে চোখ কখনো শুকায়নি সে নতুন করে ভিজবে কেমন করে? ঝর্ণা বলে, আমিও তো মাঝে মধ্যে নীরব থাকি, তোমার কেন তবে এই অবিরত চলা? বাহ, চমৎকার। থ্যাংক ইউ। প্রফেসর মঞ্জুর, আপনি তো শিশু সাহিত্য নিয়ে কাজ করেন এবং আমাদের শিশু সাহিত্য একটা বড় জায়গা রয়েছে বইমেলায়, তাদের ইলাস্ট্রেশন, বুক প্রিন্টিং, ক্রেতা, এবং আমাদের শুক্রবার দিন শিশুদের জন্য আলাদা করে শিশু প্রহর থাকে। এই যে শিশুদের জন্য যে একটা বিশাল জায়গা তৈরি করা উচিত, প্রয়োজন, আমাদের লেখকরা কী করে তৈরি হন এই জায়গাটাকে কাজ করার জন্য? এটা ভালো যে বাংলা একাডেমি বাচ্চাদের জন্য একটা জায়গা দিয়েছে এবং সময়ও নির্ধারণ করে দিয়েছে, এটা দারুণ। কিন্তু আপনার যে প্রশ্ন সেটি হলো যে আমাদের লেখকদেরও তো ভূমিকা রয়েছে এবং শিশু সাহিত্যে যারা অলংকরণ করেন তাদেরও একটা ভূমিকা রয়েছে। আমাদের শিশু সাহিত্যের এই জায়গাটা কিন্তু দারুণভাবে বিকশিত হয়েছে বা এগিয়েছে, আমি বলবো যে অলংকরণের জায়গাটা। এবং প্রত্যেকটা প্রকাশনী দেখব খুব ভালো অলংকরণের বই বাজারে বের করছে, কারণ শিশুদের চোখে যদি রং চং না থাকে, সবসময় রঙই পছন্দ করে তাও কিন্তু না, তাদের পছন্দ হতে হবে, ফলে আগেই গুরুত্ব দেওয়া হচ্ছে অলংকরণে।
এবং বেশিরভাগ বইয়েরই আমি অলঙ্করণ খেয়াল করেছি ভালো। কিন্তু যেটা আমরা বলবো যে শিশু সাহিত্যের জন্য যে ধরনের ভাষা ব্যবহার করা দরকার সেটা কিন্তু লেখকরা সচেতন অসচেতনভাবে ব্যবহার করতে পারছেন না। ফলে যথেষ্ট পরিমাণে আমরা বলবো যে ভালো বই নেই এই লেখার জায়গা থেকে। এবং কিছু কিছু বই আপনি দেখবেন যে লেখা থাকে হয়তো বয়স 6 বা 6+6 বা 7 লেখা থাকে, কিন্তু 6 বললেই যে 6 বছর বাচ্চার উপযোগী সেটা কিন্তু আমরা বলতে পারবো না। যে কোনো বই আমরা শিশুদের জন্য দুই রকম চিন্তা করি, একটা হলো সে নিজে পড়বে কিনা। সে যদি নিজে পড়ে তাহলে সেক্ষেত্রে বাক্যের গঠন, শব্দের গঠন, একটা বাক্যে কতগুলো শব্দ আছে, একটা পৃষ্ঠায় কতগুলো বাক্য আছে, এগুলো বয়স অনুযায়ী খুবই বিবেচনার ব্যাপার। কিন্তু যদি আমি পড়ে শোনাই কোনো শিশুকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আরেক রকম, সেক্ষেত্রে কোনো বাধাই থাকছে না। ফলে এই নির্দেশনাগুলো খুব জরুরি। আরেকটা হলো যে অনেক কিছু থাকে যা আসলে আমরা চোখে দেখি না, আমাদের কখনো বিবেচনায় থাকে না, কিন্তু পড়তে পড়তে শিশু শিখে যায়। সেই ব্যাপারটা কিন্তু আমাদের বিবেচনায় অনেক ক্ষেত্রেই থাকে না। বই যখন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বাছাই করি, কোনো লাইব্রেরির জন্য বা কোনো সংস্থা যখন পুরস্কার হিসেবে তারা বই দিতে চান, তখন যখন আমরা বাজার থেকে বই সংগ্রহ করি তখন এই সংকটটা আমরা দেখতে পাই যে সব বই আসলে তাদের হাতে দেওয়া সম্ভব হয় না। ধরা যাক 100-র মধ্যে মাত্র 10টা বইয়ের মতো এখানে পুরস্কার হিসেবে বা কোনো একটা তালিকা হিসেবে আমরা বিবেচনায় রাখতে পারি। আমরা আপনার আগামীতে কি ধরনের গ্রন্থ পাচ্ছি? আমার আগামী বছর কাব্য উপন্যাস রেডি হচ্ছে। এই বছরে সেটি আনবার কথা ছিল, কিন্তু একটুখানি প্রিপারেশনটা কম ছিল, যার জন্য এটি আগামী বছরের জন্য রেখে দিয়েছি। অধ্যাপক মঞ্জুর, আপনি তো এই অনেক লেখালেখি করেন, পত্রিকায় নিয়মিত কলাম লেখেন, আপনার বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে, এ বিষয়টা যদি আপনি একটু বলেন। যেগুলো পত্রিকার কলাম এগুলো আসলে একেবারে মন্তব্য ভিত্তিক, এগুলো এত জটিল কোনো লেখা নয়, সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে হয়তো মন্তব্য, সেটা একেবারে ব্যক্তিগত। আর যেটি বললেন যে লেখার জায়গা, আমার আগ্রহের সবচেয়ে বড় জায়গা হলো শিশু সাহিত্য। এবং আমি যে বইগুলো করেছি সেগুলো হলো এমন এমন প্রতিষ্ঠান ভিত্তিক যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বাজারে কিনতে পাওয়া যায় না বা বিক্রি হয় না, এবং এগুলো কিন্তু নানা পরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যায়। বাংলাদেশে গল্প তো আপনার রয়েছে। হ্যাঁ, ঈশপের গল্প যেটা গত বছর করেছি, রবীন্দ্রনাথের নিয়ে যে কাজটা আপনার রয়েছে 2 খণ্ডে দেখলাম আমরা, সেটা কেমনতর গ্রন্থ? এটা রবীন্দ্রনাথের যে জন্ম 150 বর্ষ পূর্তি উপলক্ষে 150টা বই, হ্যাঁ 150 বর্ষে পূর্তিতে 150টা বই বের করা হয়েছিল, কি 151টা। ওই সময়ে আমি 2টা বই করেছিলাম তার জীবনের 2টা অংশ নিয়ে বা পর্ব নিয়ে, যে তার জীবনের প্রথম 10 বছর একেবারে যখন তিনি শিশুকাল, আরেকটা হলো জীবনের তার শেষ 10 বছর। এই 2টা পর্বকে আলাদা আলাদা বই আমি দেখেছি। আর ঈশপের গল্প তো বাংলাদেশে খুব প্রচলিত, কিন্তু আমাদের এখানে অনেক কিছু বিবেচনা করা হয় না। শিশুর জন্য ভাষা এবং শিশুর জন্য অন্য যে স্পর্শকাতর ব্যাপার বা সেন্সিভিটি, সেগুলো কিন্তু বিবেচনায় নেওয়া হয় না, সেগুলো বিবেচনায় রেখে ওই বইটা করা। আর এছাড়া আমাদের যে সিসিমপুর, তারপরে সেভ দ্য চিলড্রেন, কিংবা আমাদের এখানে রুম টু রিড খুব ভালো বই বের করে, যাদের অনেকগুলো বই হয়তো বাজারে বিক্রি করা হয় না, এগুলো শুধুমাত্র বিভিন্ন জায়গায় সেগুলো অনুদান হিসেবে ব্যবহার করা হয়। এসব জায়গায় যথেষ্ট পরিমাণে বই আছে, আমার 50টার মতো হবে। এবং কিছু বই আছে শিশু নিজে নিজে পড়তে শিখবে, যে শিশুটি এখনো পড়া শেখেনি বা মাত্র শিখেছে, তার উপযোগী কিছু বই আছে যেখানে হয়তো কোনো টেক্সট নেই বা লেখা নেই, কিন্তু সে উল্টে উল্টে একটা গল্প পেয়ে যাচ্ছে। আমি বলবো যারা শিশু সাহিত্য করেন তারা শেখানোর উদ্দেশ্য নিয়ে কাজ করবেন না, এটা আমার মত, এটা কোনো সুপারিশ নয়। এবং শেখানোর উদ্দেশ্য না রাখলেও শিশু শিখে ফেলে, অনেক কিছু তার শেখার থাকে। যেমন যে ঈশপের গল্পের কথা আপনি বলছিলেন, অনেক ঈশপের গল্পের শেষে দেখবেন একটি মন্তব্য দেয়া হয় যে এইটি আমি শিখলাম, কিন্তু আসলে লাগে না। একটা গল্প থেকে শিশু নানা মাত্রায় অনেক কিছু শিখতে পারে। ফলে গল্প থেকে লিখে দেওয়া দরকার নাই যে মিথ্যা বলা ভালো নয়, হয়তো সে গল্প থেকে আরও অন্য আরেকটা বিষয় শিখে ফেলে। ফলে শেখানোর উদ্দেশ্য নিয়ে কাজ করা উচিত নয়। এবং আমাদের শিশু সাহিত্যের ভাষা নিয়ে এক একটি প্রকাশনীর খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার। অশেষ ধন্যবাদ আপনাদের দুজনকেই স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আমরা নতুন মলাটের ঘ্রাণ এই আয়োজনের মধ্য দিয়ে এনিগমা টেলিভিশনের পক্ষ থেকে চেষ্টা করছি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বানান ব্যাকরণ নানান বিষয় তুলে আনার জন্য আমাদের পাঠক, শ্রোতা এবং যারা অনুষ্ঠান দেখবেন, এখন দেখবেন অথবা পরবর্তীতে দেখবেন, তারা যেন বিষয়ভিত্তিক কোনো একটা দিক নির্দেশনা পান,
তারা যেন আলোকিত হন আমাদের ভাষা, সংস্কৃতি এবং সভ্যতার বিষয়গুলি নিয়ে। আমরা এই নিয়মিত আয়োজন আপনাদেরকে চাই পাশে। আপনার সঙ্গেই থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।